ধর্মের অবমাননা করছে, অমুকে চল যাই, পোড়াই দিই, পরে মেরে ফেলি, ওই দরবার শরীফে হামলা করি, এটা যাতে চিন্তা করতেও ভয় থরথর করে কাঁপে। এটা চটজলদি করে আমাদের ভাবমূর্তিটা উজ্জ্বল করতে হবে। এটাকে যদি অবহেলা করা হয়, কঠিন মূল্য দিতে হবে বিএনপি সরকারকে। আসলে এই সরকারের আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সমালোচনা করব না, অন্তত প্রথম 3 মাস 6 মাস দেখব গতি প্রকৃতি, তারপরে মুখ খুলব। কিন্তু কিছু কিছু ঘটনা ঘটে যাচ্ছে যেটা মুখ না খুলে পারা যাচ্ছে না। দেখেন, কুষ্টিয়ায় পীর শামীম হত্যা 200 জনকে আসামি করে মামলা। এই গণহারে মামলার দরকার নেই। কে অর্গানাইজ করছে এটা কি জানে না স্থানীয় লোকজন, পুলিশ? কারা কারা মূল নেতৃত্বে ছিল? একজন নেতার কথা বলা হচ্ছে। সে নেতা কোন নেতা? জামাতের নেতা নাকি বিএনপির নেতা? এটা কি খুব কঠিন আইডেন্টিফাই করা? খুব কি কঠিন যারা মূল আয়োজক সেগুলিকে শনাক্ত করা? বলা হচ্ছে কুষ্টিয়ার দরবারে হামলা এবং পীর হত্যার ঘটনায় 19 জন শনাক্ত, অনেকেই গা ঢাকা দিয়েছে। এটা কোনো কথা না। তড়িৎ গতিতে অ্যাকশন নিতে হবে এবং ক্রসফায়ারের কায়দায় এমন উত্তর দিতে হবে অপরাধীদেরকে, যাতে ধর্মের নামে, ধর্ম অবমাননা, এই সমস্ত কথিত যে সমস্ত কথাবার্তা বলে গত 18 মাসে যে তাণ্ডব লীলা চালানো হয়েছে তৌহিদি জনতার নামে, তাদেরকে একদম উপযুক্ত জবাব দিতে হবে কঠিনভাবে, যে থরথর করে কাঁপবে, যে ধর্মের অবমাননা করছে, অমুকে চল যাই, পোড়াই দিই, পরে মেরে ফেলি, ওই দরবার শরীফে হামলা করি, এটা যাতে চিন্তা করতেও সবার ভয়ে থরথর করে কাঁপে। এরকম ঘটনা যদি না ঘটায়, ওই আচ্ছা দেখছি শনাক্ত হয়েছে, আসামিরা পালিয়েছে, তাদেরকে দেখা হচ্ছে, আর এই গণহারে শত শত লোককে মামলা দিয়ে লাভ নেই। এটা চটজলদি করে আমাদের ভাবমূর্তিটা উজ্জ্বল করতে হবে। এটাকে যদি অবহেলা করা হয়, আজকে আমি বললাম চরম কঠিন মূল্য দিতে হবে বিএনপি সরকারকে। তারেক রহমানের সরকার অকার্যকর হয়ে পড়বে। আমি সেই ইউনূস সরকারের সময় থেকেই কিন্তু চিৎকার করতেছি যে নির্বাচিত সরকার ক্ষমতা আসার পরপরই এমন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থাপনে এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যেটা মডেল হবে, যেটা ভয়ঙ্কর হবে, যেটা ভয়াবহ হবে। আমি কয়েকদিন আগে নেপালে গেছিলাম, তো সেখানে একজনকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, গণঅভ্যুত্থান তো নেপালেও হইলো, তো নেপালে এত কম লোকজন মারা গেল কেন? পুলিশের সংখ্যা মাত্র কয়েকজন মারা গেছে। বললো যে ভাই, নেপালের জনগণ পুলিশকে জমের মতন ভয় পায়। সেখানে ওই পাহাড়ি গোর্খা আছে, সেই তাদেরকে নাকি সেই তাদের শরীর স্বাস্থ্য এবং তাদের পোশাক পরে যখন নাকি তারা টহল দেয়, ওটা দেখে নাকি নেপালের সাধারণ মানুষ থরথর করে কাঁপে, ভয়ে ভয়ে কাঁপে। এবং পুলিশ কোনো কার্পণ্য করে না, পুলিশ কোনো দলীয়ভাবে ইউজ হয় না। যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটবে, চরমভাবে সেখানে অ্যাকশন নেয়। এই অ্যাকশন নেয়ার কারণে এই গণঅভ্যুত্থানের সময় যেখানে জ্বালাও পোড়াও করছে, পুলিশ তখন অ্যাকশন নিছে এবং মানুষ তখন 72 জনের মতো মারা গেছে। পুলিশ নেপালের ইতিহাসে প্রথমবারের মতন 3-4 জন মারা গেছে। কিন্তু তারপরে নেপালের এক্স প্রাইম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী কেপি ওলি শর্মা, তাকে যে গ্রেপ্তার করছে, 2 দিন একটু বিশৃঙ্খলা হয়েছে, বিক্ষোভ হয়েছে, তারপর ঠান্ডা হয়ে গেছে পুলিশের অ্যাকশনে। পুলিশকে ভয় পায়। তো বাংলাদেশের মানুষ এখন পুলিশকে আর ভয় পায় না। ইউনূস সরকার এটাকে একদম ভয়মুক্ত করে দিয়েছে, যে পুলিশকে মারা যায়, পিটানো যায়। এবং খেয়াল করার দরকার যে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর, গণঅভ্যুত্থানের সময় যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে 2 পক্ষ মারা গেছে, এটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি না।
কিন্তু তারও পরে যদি পুলিশ সদস্যরা হত্যার শিকার হয়, সেগুলো উদ্দেশ্যমূলক এবং এগুলি কিন্তু বিচারের আওতায় আনা উচিত। যাই হোক, আমি অনেক কথা বললাম। এখন যেটা বলা হচ্ছে যে যেভাবে গান বাজনা করতে করতে, চিৎকার করতে করতে, স্লোগান দিতে দিতে পিটায় পিটায় মারা হলো, এই পৈশাচিক ঘটনার একটা দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বার্তা দিতে হবে, এটা বড় ঘটনা। ওই অঞ্চলের মানুষকে একটা বার্তা দিতে হবে, তার এই যে তার আমলে এই অমানবিক ঘটনা ঘটলো, তার একটা মানবিক বার্তা, তাদের সহায়তা সেই অঞ্চলে পৌঁছায় দিতে হবে। তাহলে বুঝতে পারবে যে না, তারেক রহমান কোনো ঘটনাকে উপেক্ষা করছে না, প্রত্যেকটা ঘটনাকে সে আমলে নিচ্ছে এবং অ্যাকশন নিচ্ছে। এখানে পুলিশ অ্যাকশন নিক, সরকার প্রধান হিসাবে তারেক রহমানকেও এই কাজটি করার দরকার অনতিবিলম্বে। কারণ অনেক মানবিক সহায়তা, সাহায্য, সহানুভূতি বিভিন্ন এলাকায় গেছে বিগত 1 বছর ধরে বা তারও বেশি সময় ধরে, কিন্তু সেগুলো প্রশংসিত হয়েছে। কিন্তু এরকম একটা ভয়াল ঘটনার পর সেখানে যদি তারেক রহমান নীরব থাকে, এটা দুঃখজনক হবে। সুতরাং এখানে পরিষ্কার, আশেপাশে কয়েকটা মাদ্রাসার শিক্ষার্থীরা ছিল, হামলাকারীদের কেউ কেউ মুখ ঢেকেছিল, তাদেরও নাম জানতে পেরেছেন এবং 19 জন রয়েছে। তাদের সবার বাড়ি ফিলিপনগর সহ আশেপাশের চর, সাদিপুর এবং ইসলামপুরে। ঘটনার পর অনেকে এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন। গা ঢাকা দিলে চলবে না, কবর খুঁড়ে মাটির নিচে লুকাইলে সেখান থেকে বের করে আনতে হবে। দুটি রাজনৈতিক দলের নেতাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তাদের একজনকে প্রত্যক্ষদর্শীর মতো ঘটনাস্থলেও দেখা গেছে। এরা কারা, এটা বের করতে হবে। পীরের ঘরের দরজা ভেঙে তাকে বের করে আঘাতকারী একজনকে শনাক্ত করা গেছে, তার নাম রাজীব দফাদার, তিনি পেশায় কাঠমিস্ত্রি, বাবার নাম গাজী দফাদার। এই যে রাজীব দফাদার, তার রফা করে ফেলেন তাড়াতাড়ি, একদম রফা করে ফেলেন দ্রুত। রাজীব জামাত ইসলামী রাজনীতি করেন। ঘটনার দিন বিকেল 5টার পর থেকে তিনি এলাকা ছাড়া। গত 18 মাসে কিন্তু এই দরবার শরীফ, তারপরে মাজার শরীফে যারা হামলা করছে, নুরাল পাগলার লাশ কবর থেকে বের করে যারা পোড়াইছে, খোঁজ নিয়ে দেখেন এদের একটা বড় অংশ জামাত ইসলামী সমর্থক। প্রথম আলো, ডেইলি স্টারে যারা হামলা করছে, খোঁজ নিয়ে দেখেন এদের বড় একটা অংশ জামাত ইসলামী সমর্থক। জামাত ইসলাম দেখেন এইসব ঘটনা চুপচাপ থাকে, ভিজা বিড়াল হয়ে ঘুমায় থাকে। তারা ওই যে জুলাই আন্দোলন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ব্যস্ত, কিন্তু এই নৃশংসতার ব্যাপারে তাদের সাড়া শব্দ নাই, দলীয় পর্যায়ে কোনো নির্দেশনা নেই, মাঝে মধ্যে হা হু করে। তো এখন যাই হোক, এখন রাজীব তরফদার জামাত করুক আর বিএনপি করুক আর আওয়ামী লীগ করুক, ভাই এই ভয়াল দানব শক্তিকে বিএনপিকে মোকাবেলা করতে হবে, এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তা নাহলে বাংলাদেশে আর মুক্তমনা মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, একই ধর্মের নানা অনুসারীদের সহাবস্থান, এটা কিন্তু একদম শেষ হয়ে যাবে এবং বিশ্বের মানচিত্রে বাংলাদেশ কিন্তু অন্যভাবে চিত্রিত হবে যে বাংলাদেশ একটা জঙ্গি মৌলবাদী রাষ্ট্র।